স্বাগত সংযোগে আপনাদের সাথে আছি আমি শাবনূর নাজিম। ঈদ উপলক্ষে মানুষ বাড়ি ফিরতে শুরু করেছেন, সেই সাথে শুরু হয়েছে ভোগান্তি। নগরীর ভেতরে বিশেষ করে মার্কেটগুলোর সামনে যেমন অসহনীয় যানজট, তেমনি মহাসড়কেও যানজট ভোগান্তির খবর পাচ্ছি। সময় মতো যানবাহন ছেড়ে না যাওয়া এবং সময় মতো না পৌঁছানোর বিষয় তো আছেই, সেই সাথে সড়ক ও নৌ দুর্ঘটনার চাঁদাবাজি, ছিনতাই সহ নানা ধরনের সংকটে পড়তে হয় মানুষকে। এবারের ঈদে বাড়ি ফেরার ভোগান্তি আর তার সমাধানের উপায় কি বুঝতে চাই আজকের একাত্তর সংযোগে। এবং আমাদের সাথে আছেন আবুল কালাম আজাদ, সহসভাপতি বাংলাদেশ সড়ক পরিবহন সমিতি, এবং আছেন এম এ আজিজ, উপদেষ্টা সম্পাদক নিউজ টুডে, সাবেক মহাসচিব BFUJ। স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। এবং দর্শক, আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন, ফোনে আপনাদের প্রশ্ন জানাতে পারেন, আপনাদের মতামত জানাতে পারেন। যেখান থেকে শুরু করতে চাই, ঈদ এলে যেন মহাসড়কের যানজটের মাত্রাটি অনেক বেড়ে যায়। প্রতি বছরই আমরা প্রায় একই রকম চিত্র দেখি, অনেক রকম সংবাদ দেখি, তারপরেও কেন এই যানজটের কোনো নিরসন হয় না, তা যদি একটু বুঝতে চাই এম এ আজিজ। ধন্যবাদ আপনাকে। আসলে বাংলাদেশে সারা বছরই কিন্তু যানজট থাকে, ঈদের সময় এটা অসহনীয় পর্যায়ে যায়। যেমন আমার বাড়ি উত্তর অঞ্চলে, এবারে আমি ঢাকা টাঙ্গাইল সড়কের যে দুর্ভোগ, এটা বিবেচনা করে এবারে আমি ঈদে বাড়ি যাওয়া বাতিল করেছি প্রোগ্রাম। কারণ ঢাকা টাঙ্গাইলে আপনার একদিকে 4 লেনের কাজ হচ্ছে, চন্দ্রায় ফ্লাইওভার করতে গিয়ে 50 ফিট রাস্তা অলরেডি ফ্লাইওভারের সাথে নিয়ে নেওয়া হয়েছে। এছাড়া এই চন্দ্রার থেকে শুরু করে আপনার চন্দ্রা নবীনগর থেকে শুরু করে এবং সিরাজগঞ্জের মোড় পর্যন্ত থেমে থেমে বিভিন্ন জায়গায় যানজট। এবং 4 লেনের কাজ হওয়ার কারণে সব আসলে যদি রাস্তা চালুও থাকে, এটা 2 লেন রাস্তা অনেক জায়গায় খারাপ এবং ঈদের আগ মুহূর্তে কিছু কিছু জায়গায় মেরামত করা। এবং আপনার সড়ক ও জনপথ পক্ষ থেকে বলা হয়েছে যে সাধারণত আপনার এই ঢাকা টাঙ্গাইলে প্রতিদিন আপনার গাড়ি চলে 14,000-এর মতো, কিন্তু ঈদের সময় এটা 74,000 পর্যন্ত যায়। সুতরাং রাস্তা তো একই। সুতরাং আমাদের এই যানজটের থেকে মুক্তি পেতে হলে অনেকগুলো, কারণ এই যানজটের মানে অনেক রকমের প্রবলেম আছে, তার ভিতরে আমার কাছে বিবেচনায় যে প্রথম হচ্ছে যে রাস্তায় ধারণ ক্ষমতার অধিক যদি যান থাকে তাহলে তো রাস্তায় যানজট হবেই। দ্বিতীয়ত যে এই ঢাকা থেকে প্রায় 80 লাখ লোক আপনার এই ঈদের সময় যাতায়াত করে এবং ছুটি ভার্চুয়ালি অফিসিয়াল ছুটি 3 দিন। এখন সরকার এবারে একটা প্রস্তাব এসেছিল যে 6 দিন 12 দিন করা হবে এবং ঐচ্ছিক ছুটির থেকে এটা কেটে নেওয়া হবে, কিন্তু ফাইনালি সেটা হয়নি। আমি মনে হয় যে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে রাস্তাগুলির যেসব পয়েন্টে যানজট হয়, যে আমাদের দেশে আমরা বলি মহাসড়ক, আসলে সূত্র মতে ডেফিনেশন অনুযায়ী মহাসড়ক তো বাংলাদেশে নাই। জাতীয় সড়ক হয়তো বলতে পারি। সড়কের প্রতিটা জায়গায় যেখানেই গ্রাম, যেখানেই বসতি, সেখানেই বাজার, সেখানেই দখল, সেখানেই বাস স্ট্যান্ড, সেখানেই টেম্পু বাস স্ট্যান্ড। সুতরাং গাড়িটা চলবে কি করে? গাড়িটা তো চলবে না। আর রাস্তা খাল ভাঙা চূড়া এটা তো আছেই। আবার জনগণেরও কিন্তু সচেতনার অভাব আছে। সুতরাং আমাদের ঈদের ভিতরে যদি এই ছুটিটাকে বাড়ানো হতো তাহলেও কিন্তু এই যানজটের প্রকোপটা একটু কমতো। এখন বাড়াইলে অনেকে যুক্তি আছে যে তাহলে তো সরকারি অফিস বন্ধ, কিন্তু এটা অন্যভাবে বেনিফিটটা নেন যে ঢাকা শহর থেকে যখন গ্রামে যায়, গ্রামে কিন্তু সেখানে গিয়ে মানুষ কিন্তু অর্থ ব্যয় করে, সেখানে ইকোনমিতে কন্ট্রিবিউশন রাখে। দ্বিতীয়ত শহরের লোক আজকাল যারা ছেলে মেয়ে যারা বড় হচ্ছে, তারা কিন্তু গ্রামের সাথে যোগাযোগ একটা বিচ্ছিন্নতা এসে যাচ্ছে। সুতরাং গ্রামের সাথে যোগাযোগও বাড়বে, এটা কিন্তু ফাইনালি আমরা সামাজিকভাবে উপকৃত হব। জি, কিন্তু আপনার কথা থেকে আসলে একটু প্রশ্ন যাচ্ছে যে 14,000 গাড়ি কিভাবে 74,000 হয়? আমরা জানি বিভিন্ন সময় আমরা সংবাদেও দেখেছি যে এই সময়টিতে এলে নাকি ফিটনেসবিহীন গাড়ি, যে গাড়ি আসলে চলার অনুপযোগী, সেগুলোও নাকি রাস্তায় নেমে যায়। এই 74,000টাকে আসলে সেভাবে হচ্ছে না, কারণ 14-24 হতে পারে। 14,000 গাড়ি তো কোনোভাবেই আসলে এতগুলো ট্রিপ দিতে পারবে না যার হিসাবটি গিয়ে আসলে 74 হয়। এই বিষয়টি আমি আবুল কালাম আজাদ আপনার কাছে বুঝতে চাই, তবে তার আগে পরিচয় করে নিতে চাই। প্রকৌশলী ডক্টর জ্ঞানরঞ্জন শীল, চেয়ারম্যান বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন, আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের কারণ বাজার স্টুডিও থেকে। আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তর সংযোগে।
এবং ফিরবো আমি আপনার কাছেও। আবুল কালাম আজাদ, আপনার কাছে যে প্রশ্নটি রেখে গেছি, 14,000 কিভাবে 74,000 হচ্ছে যদি সংখ্যাটি আচ্ছা, সঠিক হয়ে থাকে? এটা আমি আজিজ ভাইকে শ্রদ্ধা জানিয়ে বলছি। আজিজ ভাই খুব সুন্দর বলেন এবং আজিজ ভাই সঠিক তথ্যটাই দিয়েছেন যে 14,000 গাড়ি চলাচল করে। কারণ এর খুব সুন্দর কাউন্টিংয়ের একটা ব্যবস্থা আছে বঙ্গবন্ধু সেতুতে এবং এই আশুলিয়াতে। অ্যাকচুয়ালি সারা বাংলাদেশে বাস, রেজিস্টার্ড বাস আছে মার্চ 2017 পর্যন্ত, এই হিসাবে হইল 40,935টা, আর মিনি বাস আছে 27,498টা। এই টোটাল 68,300 সামথিং বাস আছে। জি, তাছাড়া আপনার গাড়ি আছে এই আপনার হিউম্যান হলার আছে আপনার 14,000, আর আপনার অটো টেম্পো এবং অটোরিকশা আছে 2,39,000, জি, আর টেম্পো আছে 18,598। এইগুলি গণপরিবহনে ব্যবহৃত হচ্ছে। এটা যখন ঈদ আসে আর ঢাকা শহরে আপনার প্রায় 5,000 গাড়ি চলাচল করে। এই ঈদ আসলে হয় কি, এই গাড়িগুলি ওই মৌসুমি ব্যবসার মতো এই গাড়িগুলি বিভিন্ন জায়গার থেকে, বিভিন্ন এলাকার থেকে যারা তাদের ডেস্টিনেশনে যাবে, যারা সিরাজগঞ্জ যাবে, যারা ওই টাঙ্গাইল যাবে, যারা মাইমিনসিং যাবে, এই শর্ট ডিস্টেন্সের ইগুলি, যারা টাঙ্গাইল, মাইমিনসিং, গাজীপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, এই সকল ডেস্টিনেশনে যারা যাবে, তারা আপনার ওই ধরনের হিউম্যান হলার, অটো টেম্পো, অটোরিকশা এগুলি কিন্তু ভাড়া করে রাস্তায় ওঠায়। জি। তাছাড়া প্রাইভেট কার, আমাদের দেশে প্রাইভেট কার আছে আপনার প্রাইভেট প্যাসেঞ্জার কার 3,14,000। জি, তো এই প্রাইভেট কার, জিপ, এইগুলিও কিন্তু তখন রাস্তায় গাড়িতে উঠে। কারণ অনেকেই আছে নারীর টানে বাড়ি যাবে, তারা বাসে বা ট্রেনে উঠতে পারে না, তারা তখন তাদের নিজস্ব গাড়ি নিয়ে উঠে। এই যে যখন সব মিলে একত্রে গাড়িতে এতে রাস্তায় ওঠে, তখন আর রাস্তার ধারণ ক্ষমতা থাকে না। আমি সিরাজ ভাইয়ের সাথে এক জায়গায়, আজিজ ভাইয়ের সাথে এক জায়গায় আমি সাংঘাতিক, উনি একটা কথা বলছেন যে 5 ঘন্টা ঢাকার থেকে 5, 6, 7 ঘন্টা লাগে আপনার টাঙ্গাইল পর্যন্ত যেতে, যেখানে 1.5-2 ঘন্টার পথ। জি, আমাদের সাথে টাঙ্গাইল প্রতিনিধি, আমাদের 71 টাঙ্গাইল প্রতিনিধি এম এ রাজ্জাক স্কাইপে যুক্ত হতে পারবেন। আমি যদি একটু কথা বলে নেই। এম এ রাজ্জাক, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন এবং আপনাকে আমরা দেখতেও পাচ্ছি, নিশ্চয়ই শুনতেও পারবো। পরিস্থিতিটিকে বুঝতে চাই, ওখানকার সড়কের অবস্থা কি, যানজটই বা আদৌ আছে কিনা আসলে? রহমান পাটোয়ারি তিনিও কিন্তু আমাকে একই বিষয় জানিয়েছেন যে মির্জাপুর এলাকাতেও যেখানে প্রতিনিয়তই কিন্তু যানবাহনের একটি জট থাকে, সেখানে কিন্তু আজকে যানবাহনের দীর্ঘ মানে যানজটে আটকা পড়ে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়নি। এ বিষয় নিয়ে আমার কথা হয়েছে ঢাকা থেকে ছেড়ে আসা তাদের গন্তব্যস্থল বাড়িতে যাওয়া যাত্রীদের সাথে। কয়েকজন যাত্রী আমাকে জানিয়েছেন যে তারা ঢাকা থেকে রওনা হয়ে চন্দ্রাতে যে যানজটে আটকা পড়ে তাদের দুর্ভোগ পোহাতে হয়েছে, তারা কিন্তু টাঙ্গাইলের সীমানায় আসার পর ততটা দুর্ভোগ পোহাতে হয়নি। যতটা মানে গাড়ির গতি ধীর রয়েছে সেটি হচ্ছে যে আপনি জানেন যে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের 62 কিলোমিটার যে সড়ক রয়েছে সেখানে কিন্তু 4 লেনের কাজ চলছে। তার মধ্যে টানা বর্ষণের কারণে মহাসড়কের 20টি স্থানে খানাখন্দকের সৃষ্টি হয়েছে এবং বড় বড় গর্তের সৃষ্টি। সেই খানাখন্দক এবং বড় বড় গর্ত সেটি নির্মাণে কিন্তু সড়কের জনপদ কাল থেকে আজ বিকেল পর্যন্ত তারা কিন্তু জোড়াতালির একটি সংস্কার কাজ করেছে, যে কারণে এই সমস্ত জায়গায় গাড়ির গতি অত্যন্ত ধীর ছিল। আপনি জানেন যে এই মহাসড়কে দুর্ঘটনা ঘটার সাথে সাথে
এখানে কিন্তু লম্বা লাইন হয়ে যায় গাড়ির, আর এই লম্বা লাইনের পর থেকে সৃষ্টি হয় দীর্ঘ যানজটের, আর এই যানজটে আটকা পড়ে যাত্রীদের কিন্তু চরম ভোগান্তিতে ভুগতে হয়। আজ কিন্তু সেটি চোখে পড়েনি। আমি আপনাকে যে একটি বিষয় দেখাতে চাই, আপনি জানেন যে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের একটি অন্যতম জায়গা এলেঙ্গা বাস স্ট্যান্ড। এই এলেঙ্গা বাস স্ট্যান্ডে আপনি জানেন উত্তরবঙ্গের প্রবেশদ্বার, এখান দিয়ে উত্তরবঙ্গের 5টি জেলা সহ আপনার দক্ষিণবঙ্গের শেরপুর, জামালপুর এবং ময়মনসিংহ, মাদারগঞ্জ এই কয়েকটি জেলার যানবাহন এখানে চলাচল করে, যে কারণে উত্তরবঙ্গের প্রবেশদ্বার এলেঙ্গাকে একটি ব্যস্ততম শহর বলা হয়। এখানে কিন্তু পুলিশ যে ব্যবস্থা নিয়েছেন, নানামুখী পদক্ষেপ নিয়েছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন 800 অধিক কাজ করছেন বলে আমাকে কিছুক্ষণ আগে টাঙ্গাইলের জি এম এ রাজ্জাক আপনাকে অনেক ধন্যবাদ। আপনি নিশ্চয়ই আরো সংবাদ সংগ্রহ করতে থাকবেন এবং প্রয়োজন হলে অবশ্যই আমরা আবার আপনার সাথে যুক্ত হব। আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। যেখান থেকে কথা বলছিলাম আবুল কালাম আজাদ, 5 ঘন্টার যে দীর্ঘ লাইন সেটি বোধহয় এবার আর নেই এবং আমরা এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে অবস্থাটি বেশ ভালো। আমি এখন পর্যন্ত আজকে দুপুরের পর থেকে বলতে পারবো, আজকে দুপুরের আগ পর্যন্ত চনরায় এবং আপনার কোনাবাড়িতে প্রচণ্ড যানজট ছিল। দুপুরের হওয়ার পর থেকে আস্তে আস্তে এই যানজট কমছে। টাঙ্গাইল এলাকায় আজকে সকালবেলা মির্জাপুরে জাম ছিল, তারপরে এই জাম ধীরে ধীরে পুলিশের হস্তক্ষেপে কমছে। কমার পরে আমি যে জিনিসটা বলতেছিলাম, আজিজ ভাই যে কথাটা বলছেন যে টাঙ্গাইল পর্যন্ত বঙ্গবন্ধু সেতু পর্যন্ত ঢাকার থেকে 2 ঘন্টা সময় লাগে স্বাভাবিকভাবে যদি গাড়ি চলাচল করে, আগেও লাগতো এই 4 লাইনের কাজ শুরু হওয়ার আগ পর্যন্ত। বঙ্গবন্ধু সেতু পার হওয়ার পরে উত্তরবঙ্গের কোনো ডেস্টিনেশন নাই যে ডেস্টিনেশনে 4.5 থেকে 5 ঘন্টা সময়ের বেশি লাগে। ইভেন আপনি ওই বঙ্গবন্ধু সেতু পার হইয়া যদি আপনি দিনাজপুর বা বুড়িমারি যান তাইলে 5 ঘন্টার বেশি লাগে না। বগুড়া 2 ঘন্টা 10-15 মিনিট লাগে, নওগাঁ 3 ঘন্টা 3.5 ঘন্টা লাগে, রাজশাহীও 3.5 ঘন্টা লাগে, নাটোর লাগে আপনার 2 ঘন্টা 2.25 ঘন্টা। কাজে এই যদি হয় অবস্থা, তাইলে তো আমার যানজট হওয়ার ইজিলি যে কোনো ডেস্টিনেশনে আমি 5-6 ঘন্টা 7 ঘন্টা বিলম্বে পৌঁছবো। এবং এর পেছনের কারণগুলো কি তা একটু বুঝতে চাই, তবে তার আগে ডক্টর জ্ঞান রঞ্জন শীল আপনার কাছে একটু আসতে চাই। আমরা সংবাদ মাধ্যমে দেখতে পেলাম যে 2টি নৌ রুট, শিমুলিয়া কাঁঠালবাড়ি ও পাটুরিয়া দৌলতদিয়া যে রুটটি আছে সেখানে 4টি পয়েন্টে বা 4টি ঘাটে অসহনীয় যানজট। আপনারা এই যানজট নিরসনের জন্য কি পদক্ষেপ নিয়েছেন? ধন্যবাদ। আমাদের আপনারা জানেন যে আমাদের প্রত্যেকটা ফেরিঘাটেই 4টি করে ঘাট রয়েছে। 4টি ঘাটই আমরা পরিচালনা করছি। বিশেষ করে যে ফেরি, যতগুলো ফেরি ছিল সবগুলো ফেরি আমাদের এখন ডকইয়ার্ডে ঈদের আগে রিপেয়ার শেষ করে দিয়েছি এবং 18টি 19টি করে ফেরি রয়েছে 2 ঘাটেই। তো আমরা আমাদের মতো চেষ্টা করছি কোনো রকম যাতে ঘাটে দুর্ভোগ না হয় জনগণের, সেই দিকে আমরা সচেষ্ট রয়েছি। আমার লোকজন দিবারাত্রি 24 ঘন্টায় কাজ করছে। আমরা আশা করি এখন যেহেতু একসাথে সবাই যাচ্ছে, যার জন্য একটু চাপ বেশি হচ্ছে, তো আমরা পার করে দেব, কোনো জঞ্জাট থাকবে না। আমরা শান্তিপূর্ণভাবে, ইতিপূর্বেও বর্তমান সরকারের সময় আপনারা জানেন যে কোনো বছরই ঈদে ঘরমুখী লোকজনের কষ্ট হয়নি, আমরা পার করে দিয়েছি। ইভেন ফেরার পথেও আমাদের শুধু যাত্রীদের জন্য আমরা অনেক সময় যে কাঁঠালবাড়ি থেকে বা কাওড়াকান্দি থেকে শুধু লোকজনকে পার করে দিয়েছি। ইভেন এবছর আমাদের প্রোগ্রাম সেইভাবে রয়েছে, যদি ঈদের পরে বা ঈদের সময়ও যদি লোকজন বেশি চলে আসে তখন আমরা গাড়ি ছাড়াও লোকজনকে যাতে পার করা যায় সেই ধরনের একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে। তো আমরা আমাদের মতো চেষ্টা করছি। আপনারা জানেন যে আমরা 48টি ফেরি নিয়ে কাজ করছি এবং সবগুলো ফেরিঘাটি আমাদের যেটা সরকারের যেটা কার্যক্রম সেটা বহাল রয়েছে। জি, এবং আপনি যে বিষয়টি বলছেন যে 48টি ফেরি আছে এবং ঘাটে 18 থেকে 19টি ফেরি ব্যবস্থা করা হচ্ছে, পর্যাপ্ত কিনা তা একটু বুঝতে চাই। তবে বিরতি থেকে ফিরে এসে নিশ্চয়ই আবার আমি আপনার কাছে ফিরবো। দর্শক নিচে বিরতি থাকুন আমাদের সাথে।
একাদশ সংযোগে আরো একবার আমন্ত্রণ। এবং আমরা কথা বলছিলাম ঝক্কি দুর্ভোগের মধ্যে দিয়েও আনন্দের সাথে বাড়ি ফিরতে চায় সকলে। আনন্দ আসলে কতটুকু আনন্দ থাকছে সে জায়গা থেকে। এবং ডক্টর জ্ঞানরঞ্জন শীল, আপনার কাছে একটি প্রশ্ন রেখে গিয়েছিলাম এবং সেখানে জানতে চাচ্ছিলাম যে সংখ্যাটি বললেন ফেরির ক্ষেত্রে তা কি পর্যাপ্ত কিনা। আমি মনে হয় আমি একটি আগে প্রশ্ন করে নিই, তাহলে সহজ হবে। জি আজিজ, হ্যাঁ জনাব ডক্টর শীল সাহেবকে আমি প্রশ্ন করি যে ধরেন সাধারণভাবে আপনার 9 থেকে 9,500 যানবাহন আপনাদের ফেরি পারাপার করে। ঈদের সময়ে এটা সড়ক ও জনপদের তথ্য অনুযায়ী বলছি, ঈদের সময় এটা ডাবল হয়। তা আপনার 4টে ফেরিঘাট, আমরা পেপার পত্রিকায় দেখলাম দুটোর অবস্থা খুবই করুণ। এখন একটি ফেরিঘাট, এই দুটির যদি একটিও যদি ফেরিঘাট স্রোতে ভেঙে যায়, তার বিকল্প কোনো ব্যবস্থা আর একটি ঘাট করেছেন কিনা? তারপরে আপনি বলছেন যে মানুষ পারাপার করবেন, তো মানুষ পারাপারটা কি দিয়ে করবেন? লঞ্চ, স্টিমার নাকি আপনার স্পিডবোট দিয়ে? তো গতবার তো স্পিডবোটে মানুষ মারা গেছে, তো আপনার মানুষগুলো পারাপার করবেন কি করে? সারা বছরই তো আমরা দেখি যে আপনার ফেরিঘাটে যানজট লেগেই থাকে। এবারে ডাবল ট্রান্সপোর্ট, সেটাও আপনারা বলছেন পার করে দেব, কিভাবে? আপনাদের কাছে কি সম্ভাবনা আছে, কি ব্যবস্থা আছে যে আপনারা এটা পারবেন? জি জি জি, ধন্যবাদ ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ। আসলে আপনারা জানেন যে ফেরি, এই সরকারের সবাই কিন্তু ফেরি সংখ্যা বাড়ানো হয়েছে। আগে যেগুলি ফেরি ছিল, ফেরির সংখ্যা অনেক বাড়ছে। এবং ঘাটগুলো আমরা আমাদের মতো চেষ্টা করছি যে 4টে করে ঘাট, প্রত্যেকটা ফেরিঘাটেই 4টে করে ঘাট রয়েছে। আমাদের কাছে কিন্তু পরিসংখ্যান রয়েছে, ডেইলি কয়টি করে ফেরি, কয়টি করে গাড়ি, যে কতগুলো গাড়ি ডেইলি পার হয় তার একটা নির্দিষ্ট কিন্তু আমাদের কাছে তথ্য রয়েছে। সেই অনুসারে প্রতিদিনই এখন আমাদের কাছে, যেমন আজকে সকাল 6টা পর্যন্ত যে পরিসংখ্যান আমার কাছে রয়েছে, সেটা দেখা যায় 9,952টি যানবাহন আজকে চলেছে। তো ডেইলি কিন্তু আমাদের কাছে তথ্য আছে, এবং ওইটিকে কয়টা আছে তাও কিন্তু আছে। এবং আমি যে কথাটা বলেছি যে কিন্তু চাপটি তো বাড়তে শুরু করবে আজকে থেকে। হ্যাঁ হ্যাঁ, আমাদের যে পরিকল্পনা রয়েছে, আপনারা জানেন যে ঘরমুখো মানুষকে আমরা ঈদের সময় সুষ্ঠুভাবে পার করে দেব। ডক্টর শীল, আমরা পেপার পত্রিকায় আপনার ফেরিঘাটের ছবি দেখেছি, দুটি ফেরিঘাটের খুবই করুণ অবস্থা। একটি যদি ভেঙে যায়, আপনার বিকল্প ব্যবস্থা কি? হ্যাঁ, আপনি বোধহয় পাটুরিয়ার কথা বলছেন, দৌলদিয়া ফেরিঘাটের কথা বলছেন। দৌলদিয়া ফেরিঘাটে এবছর এখন পর্যন্ত ভালো আছে, গত বছর একটা সমস্যা ছিল, এবছর এখনো ভাঙেনি। এটা আমরা বলছি, এই নদী ভাঙনের রক্ষা করার দায়িত্ব হচ্ছে ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড, এবং তাদের কাছে আমাদের প্রোগ্রাম আছে। আমাদের ঘাটগুলো তৈরি করে দেয় BIWTCA এবং ওয়াটার বোর্ডের থেকে, তাদের সাথে আমাদের যোগাযোগ রয়েছে। আমি যদি ভুল না বুঝে থাকি, এমএম আজিজ যেটি জানতে চাচ্ছেন যে কোনো বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে কিনা? হ্যাঁ, বিকল্প রাখার ব্যবস্থা হয়েছে যে আমরা অবশ্যই পার করব। কোনো অল্টারনেট, আমাদের 2টা ঘাটে আমাদের লোকজন 24 ঘন্টায় ফেরিগুলো পারাপার, ফেরিগুলি রয়েছে, যাতে যে কোনো একটি ঘাট যদি নষ্ট হয়ে যায়, অন্য বাকি 2টা তড়িৎভাবে যাতে আমাদের টিএর লোকজনও জড়িত, সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে। আমার লোকজনও যাতে ফেরিগুলো সচল রেখে যানবাহন পরিচালনা করে, সেই ধরনের আমাদের পরিকল্পনা কিন্তু রয়েছে। আপনারা জানেন যে আমরা ঘরমুখে মানুষকে পার করতে চাই, এবং আপনারা জানেন এই সরকারের সময় কিন্তু ফেরি সংখ্যা বেড়েছে, অন্য কোনো সরকারের সময় কিন্তু ফেরি সংখ্যা বাড়েনি। এবং আমাদের এবং আরেকটি প্রশ্ন রেখেছিলেন যে মানুষকে পারাপারের জন্য ব্যবস্থাটি কি, এবং স্পিডবোটের প্রসঙ্গটি তুলেছেন যে গতবার তো স্পিডবোটের মাধ্যমে পারাপার করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছে মানুষ। হ্যাঁ, আসলে আপনি ঠিকই বলেছেন যে স্পিডবোটকে কন্ট্রোল করার জন্য সেই একটা ব্যবস্থা রয়েছে। BIWT এর মাধ্যমে আমাদের মন্ত্রণালয়ে অন্য আরেকটি বিভাগ আছে, তারা এটা সীমিতভাবে এটা কন্ট্রোল করছে। আমরা কিন্তু ফেরিতে লোকজন পার করছি, যে যখন পরিস্থিতি। জি, আমি নিশ্চয়ই আবার আপনার কাছে ফিরবো। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হবেন আমাদের গাজীপুর প্রতিনিধি ইকবাল আহমেদ সরকার, তিনি ফোনে আমাদের সাথে যুক্ত হচ্ছেন।
থ্যাংক ইউ। আমরা নিশ্চয়ই পাবো, আমাদের সংযোগটি এখন আমরা পাইনি। আমরা নিশ্চয়ই তার সাথে যুক্ত হবার চেষ্টা করছি। প্রশ্নে যদি আবার ফিরে আসি, আবুল কালাম আজাদ, যেমনটি দেখছিলাম ঠিক একইভাবে কিন্তু মহাসড়কের ক্ষেত্রেও একই অভিযোগগুলো উঠছে যে পারাপারের ক্ষেত্রে কখনো অতিরিক্ত যাত্রী বোঝাই যানবাহন চলছে, অন্যদিকে আবার বেশি ভাড়া আদায়, বিভিন্ন রকম চাঁদাবাজি, অনেক রকম অভিযোগ উঠছে। এই অভিযোগগুলো কতটুকু সত্য এবং এবছরের চিত্রটি কেমন আপনার কাছে যদি একটু বুঝি? হ্যাঁ, আপনাকে এটা সুস্পষ্টভাবেই বলতে চাই, এইবার অতিরিক্ত ভাড়ার বদনামটা নাই। কারণ ছুটি গভর্নমেন্ট দীর্ঘায়িত করবে এই ধরনের একটা গুঞ্জনে মানুষ কিন্তু এই কতদিন টার্মিনালমুখী হয় নাই। আজকে পর্যন্ত আপনাদের রিপোর্টাররা বিভিন্ন টার্মিনালে আছে, যে পরিমাণ লোক হওয়ার কথা এইটা হয় নাই। কাজেই আমরা আশঙ্কা করছি যে কালকে এবং পরশুদিন এই 2 দিনেই বিরাট বড় একটা চাপ আমাদেরকে সামাল দিতে হবে। কারণ এই কতদিন চললো, আজকে পর্যন্ত আমি বলতে পারি কোথাও কোনো অতিরিক্ত ভাড়া বা অন্য কোনো রকম দুর্ভোগ ঘটানোর মতো ঘটনা ঘটে নাই। তবে আবার আপনার কাছে আমি ফিরবো অবস্থাটি বোঝার জন্য। আমি একটু চলে যেতে চাই আমাদের কুমিল্লা প্রতিনিধি কাজী এনামুল হকের সাথে, তিনি আমাদের সাথে স্কাইপে যুক্ত হচ্ছেন। এনামুল হক, জি, আপনার কাছে যে বিষয়টি জানতে চাই, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের আসলে যানজটের চিত্রটি কেমন, আদৌ আছে কিনা, এবং থাকলে সেটি কোথায় মূলত বেশি ভোগান্তি তৈরি করছে। একই সাথে জানতে চাই যে যারা আছেন, প্যাসেঞ্জার যারা আছেন, তাদের দিক থেকে কি কোনো রকম বেশি ভাড়া নেবার বা টিকিটের দাম বেশি নেবার কোনো অভিযোগ আছে? মূলত আসলে ভাড়া বেশি নেওয়ার যে বিষয়টি সেটি আসলে কুমিল্লা বলতে নেই। তবে কুমিল্লা যে যানজটের চিত্র যানজট ছিল সেটি হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের এলাকায়, সেখানে লোড এক্সচেঞ্জ যেখানে লোড নিয়ন্ত্রণ হয় বা টোল আদায় হয়, সেখানে প্রতিনিয়ত যখন যানবাহনগুলো যায় সেখানে 5 থেকে 10 মিনিট প্রতিটি গাড়ি সেখানে দাঁড়াতে হয় এবং তখন একটি যানজট সৃষ্টি হয়। আর তাছাড়া আমি যেখানে ইয়াসি কুমিল্লা পদুয়ার বাজার বিশ্ববিদ্যালয় এলাকায়, সেখানে পদুয়ার বাজার বিশ্ব এলাকায় যেখানে রেল ওভার পাস হচ্ছে, সেটি ঢাকামুখী যে রেল ওভার পাসটি নির্মাণ অলরেডি শেষ হয়ে গেছে, কিন্তু চট্টগ্রামমুখী রেল ওভার পাসটি এখন নির্মাণ শেষ হয়নি। শেষ হওয়া না হওয়ার কারণে ঢাকামুখী রেল ওভার পাস দিয়ে দুমুখী 4 লাইন থেকে এসে দুমুখীতে যখন ওঠে তখন একটি যানজট সৃষ্টি হয়। তাছাড়া রেল ওভার পাসের যে অংশের থেকে পেট্রোল ধরা, আর সেখান থেকে যানবাহন চলতে পারে না। দেখেছি আজকে সেখানে সংস্কার চলেছে, কিন্তু শুধুমাত্র কয়েকটি ইট এবং বালু দিয়ে সংস্কার কাজ হয়েছে, আর সেটাতে গাড়ি চলাচল করতে দেখা যাচ্ছে। জি জি, এনামুল হক, আপনাকে অনেক ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য এবং সেখানকার তথ্য জানার জন্য। যে জায়গায় ছিলাম, জি আবুল কালাম আজাদ। জি, আপনার যে কথাটা বাড়ার কথাটা গেল, এবার আসুন সিলেট অঞ্চল। সিলেট অঞ্চলে কিন্তু এক্সিট পয়েন্ট, ইন পয়েন্ট ছিল আপনার 3টা। এখন এটা ওই ভুলতার সেতু একটা ওভারপাস নির্মাণাধীন, যার জন্য ওই রোডে যানজট বেশি লাগলে এই গাড়িগুলি ওই টঙ্গী হইয়া আসানুল্লাহ ব্রিজ হইয়া এই রাস্তায় ধরে। এই রাস্তায় যখন আসে, এই রাস্তায় তখন 10-15 কিলোমিটারের একটা যানজটের সৃষ্টি হয়। এই যানজট পার হয়ে গেলে, দ্যাট ইজ সিলেটের এক্সিট পয়েন্ট আর ইন পয়েন্ট, এইটা যদি একবার পার হয়ে যাওয়া যায়, যেমন গাজীপুর ময়মনসিংহ যেতে গাজীপুর যদি পার হওয়া যায়, তো ময়মনসিংহ যাওয়া যায় 1 ঘন্টা 40 মিনিটে। সিমিলারলি যদি এই আসানুল্লাহ মাস্টার ব্রিজ হইতে 45 কিলোমিটার রাস্তা পার হওয়ার পর কাঞ্চন থেকে যদি আপনার সিলেটের দিকে যাওয়া যায়, তাইলে আপনার সময় লাগে ওইখান থেকে মাত্র 3.5 ঘন্টা 4 ঘন্টা। তো এই যে এই সময় আমরা বাঁচাইতে পারি। যানজট ঢাকার এক্সিট পয়েন্টগুলি যদি আমরা ক্লিয়ার রাখতে পারি, এবং এক্সিট পয়েন্টগুলি ক্লিয়ার রাখার জন্য আমাদেরকে গুরুত্ব দিতে হবে। মালিকরা আমরা যারা আছি, ড্রাইভার যারা আছি, আমাদেরও সচেতন হইতে হবে যাতে আমরা সিরিয়ালি গাড়িগুলি চালাই, এলোমেলো গাড়ি না চালাই। এইটা আমরা প্রত্যেক টার্মিনালে মাইকিংয়ে বলে দিচ্ছি চালকদেরকে, আগেও আমরা ব্রিফ করছি। আর তাছাড়া সহায়তা লাগবে পুলিশের,
ট্রাফিক পুলিশের, জি তারা যারা নিশ্চয়ই আমি আবার ফিরবো সহায়তা আপনার করবে কাছে। এম এ আজিজ, যে বিষয়গুলোর কথা বলছেন সেগুলোর মধ্য দিয়ে কি আসলে এই পয়েন্টগুলোকে ক্লিয়ার করা সম্ভব কিনা, এবং যেমনটি বলছেন যে মাইকিং করা হয়েছে বা বিভিন্ন রকম ব্যবস্থা নেওয়া হয়েছে, তাও কি যথেষ্ট কিনা আসলে না, যানজট দেখেন যানজটের প্রধান কারণ হচ্ছে ধরেন যেটা বলা হচ্ছে টঙ্গী ব্রিজ থেকে আব্দুল্লাহপুর থেকে গাজীপুর পুরো রাস্তাটাই বেদখল, বাস স্ট্যান্ড, দোকান, বাজার। এটা হলো যে রাস্তাটা আছে, এই রাস্তাটা দুই পাশের মার্কেটের জন্যই ওই রাস্তাটা দরকার, এমন অবস্থা। তার ভিতর দিয়ে আপনার গাড়ি যাচ্ছে এবং এখানে বাসের মালিক সমিতির সহসভাপতি সাহেব আছেন, প্রত্যেকটা বাস যখন দাঁড়ায় আড়াআড়িভাবে দাঁড়ায়, আরেকটা গাড়িকে যেতে দেয় না, খুব কষ্ট করে আরেকটা হয়তো প্রাইভেট কারের মতো ছোট কার পাস করতে পারে। এবং যানজটের কিন্তু এই বাসগুলোর যে ইনডিসিপ্লিন চলাফেরা, এটা কিন্তু প্রধান কারণ। যে যেটুকু সরু রাস্তা আছে, এই রাস্তার তো প্রায় অর্ধেকের বেশি দখল করা, তারপরে যেটুকু আছে এই রাস্তাটুকু যে যানজটটা তৈরি হয় বিভিন্ন স্টেশনে গিয়ে, সেটার মূল কারণ হলো বাস। প্রত্যেকটা বাস প্যাসেঞ্জার উঠানোর জন্য আড়াআড়ি করে দাঁড়ায়, অন্য সব বাসকে আটকায় রাখে। এবং এখানে মালিক সমিতিরা এই বাসকে নিয়ন্ত্রণ করতে পারে না, আবার এই মালিক সমিতিকে সরকারও নিয়ন্ত্রণ করতে পারে না, কারণ মালিক সমিতিটা এখন দুই একজনের কাছে এই পুরা বাস সেক্টরটা জিম্মি, আর সেই দুই একজনের কাছে সরকার জিম্মি। এই সিন্ডিকেট যতক্ষণ পর্যন্ত না ভাঙা যাবে, এই বাস এবং শ্রমিকদেরকে যতক্ষণ পর্যন্ত আইনের ডিসিপ্লিন না যাবে, ততক্ষণ আমাদের দেশে যেহেতু সড়কের বললাম তো ধারণ ক্ষমতা কম, ততক্ষণ পর্যন্ত আমাদের এখানে শৃঙ্খলা ফিরে আনা সম্ভব না। দ্বিতীয়ত, আমি আবার ফিরবো আপনার কাছে, যে অভিযোগটি তুললেন সিন্ডিকেট তৈরির, আপনি কি একমত কিনা? আপনারাই কি আসলে সরকারকে জিম্মি করে ফেলছেন? আবুল কালাম আজাদ। জি, উনি যে কথাটা বললেন, অ্যাকচুয়ালি সিন্ডিকেট, আমি যে কথাটা বলছি সেটা হলো যে রাস্তায় যে গাজীপুর পর্যন্ত এই রাস্তার দুই পাশ বেদখল হয়ে আছিল ময়লা আবর্জনা দোকানে, এটা বাস্তব সত্য, ধ্রুব সত্য। দ্বিতীয় কথা, আপনি দেখুন প্যাসেঞ্জার উঠানোর জন্য এবং নামানোর জন্য প্রশ্নটি বাস মালিকরা কি আসলে জিম্মি করছে কিনা সেই জায়গায়, না, এই জন্য আমি বলতেছি তো বাস মালিকরা এটা জিম্মি করার পিছনে কোনোভাবেই দায়ী নয়। আমি তার জন্য বলছি, আরে ওনাদের জ্বালায় দেশে আইন করা যাবে না। আচ্ছা, একটা কথা দেখি, আইন পর্যন্ত এই দেশে করা যাবে না। সেটা আজিজ ভাই, আপনি শ্রদ্ধাভাজন মানুষ, আপনি আইনের কথায় আজকে না আইসা আজকে ঘরে ফিরা নিয়ে আপনারা মন্ত্রীও থাকবেন, শ্রমিকও থাকবেন। এই দেশে তো এই দেশে ভারত অন্য দেশের কথা বাদ দেন, এই দেশে বিএনপির সময়ে আপনার শ্রমিক পরিবহন সেক্টরের প্রেসিডেন্ট ছিল এয়ার ভাইস মার্শাল আমিনুল ইসলাম। তখন শ্রমিকদের সাথে এগ্রিমেন্ট হয়, তখন পেপার পত্রিকায় লেখা হয় যে সরকারের সাথে সরকারের চুক্তি। তখন উনি কিন্তু আমিনুল ইসলাম সাহেব পদত্যাগ করেছিলেন। এখন দুইজন মন্ত্রী, একজন মালিক সমিতির প্রেসিডেন্ট মন্ত্রী, পরিবহন শ্রমিক সমিতির কার্যকরী সভাপতি মন্ত্রী, সড়ক নিরাপত্তা কাউন্সিলের সভাপতি মন্ত্রী, তো পুরো সেক্টরটা তো সরকারই চালাচ্ছে, সরকার তো জিম্মিত। এখান থেকে আপনারা পদত্যাগ করেন না কেন? অ্যাকচুয়ালি আজিজ ভাই, আপনাকে শ্রদ্ধার সাথেই বলতে চাই, আমরা যারা আমরা মালিকরা কোনো অবস্থাতেই এই জিম্মি করার পিছনে আমরা কিন্তু না। আমরা শুধু সরকারের কাছে আমাদের যে আবেদনটা, রাস্তায় আমরা দাঁড়াতে চাই না, রাস্তায় দাঁড়ানোর কোনো প্রকার অভিপ্রায় আমাদের নাই। কারণ রাস্তায় দাঁড়ালে পিছন থেকে আমাদের গাড়ি কিন্তু অনেক সময় মেরে দেয়, আমাদের গাড়িকেও। সো দ্যাট এই যে এত বড় হাইওয়ে, আপনি ঢাকার থেকে টাঙ্গাইল এখন 5-6 ঘন্টা লাগে, ঢাকার থেকে ময়মনসিং, কেন রোডগুলি তৈরি হওয়ার সময় রাস্তার পাশে বাসবে তৈরি করা হলো না? কেন রাস্তার পাশে বাসবের সাথে প্রকৃতির ডাকে যখন বৃদ্ধ বা কোনো শিশু তার টয়লেট ইউজ করার প্রয়োজন হবে, কেন সে তখন টয়লেট ইউজ করতে পারবে না? এই যে জিনিসগুলি, সার্বিক জিনিস চিন্তা করেন। অনেক সময় দেখা গেছে যে 4 ঘন্টা 5 ঘন্টার জার্নি, কোনো একটা প্যাসেঞ্জারের সমস্যা হয়েছে, তখনও কিন্তু রাস্তার পাশে, হাইওয়ের পাশে গাড়ি থামানোর নিয়ম নাই, কিন্তু গাড়ি থামায়।
গাড়ি থামাইয়া তাকে এই কাজটা করতে হয়। তো এই যে অবস্থা, যদিও একদম সরাসরি আমরা উত্তর পেলাম না যে সিন্ডিকেট কিনা এবং আসলে জিম্মি করছে কিনা। আমি আরেকটু বলি, একটু আজিজ ভাইকে অনুরোধ করব। আজিজ ভাই, আমরা অ্যাকচুয়ালি সেবা দিই, আমরা সেবা দেওয়ার জন্য এই ট্রেডে আসছি, আমরা এই ব্যবসায় আসছি সেবা দেওয়ার জন্য, মানুষকে কষ্ট দেওয়ার জন্য না। আমি আশা করি যে আপনি এত শোনেন, আপনারা সেবা দেন না। শোনেন, আপনাদের কারণে থেকে ফিরে এসে আপনার সাথে আমি কথা বলতে চাই। দর্শক নিঃসন্দেহের সাথে থাকবেন, আমাদের কথা চলছে। আরেকবার ফিরে এলাম ৭১ সংযোগে এবং এই মুহূর্তে যুক্ত হতে চাই আমাদের ৭১ প্রতিনিধি গাজীপুরে আছেন, গাজীপুর প্রতিনিধি ইকবাল আহমেদ সরকার আপনার সাথে ফোনে যুক্ত হচ্ছেন। নিশ্চয়ই ইকবাল আহমেদ, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি, যে বিষয়টি জানতে চাই ওখানকার সড়কের পরিস্থিতিটি। জি, গাজীপুরের উপর দিয়ে কিন্তু দুটি মহাসড়ক বয়ে গেছে, একটা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক আর একটি হলো ঢাকা ময়মনসিংহ মহাসড়ক। আমি আপনাকে জানাতে চাই যে গত কয়েকদিন ধরে যে চরম দুর্ভোগ ছিল এই দুটি মহাসড়কে, সেই তুলনায় কিন্তু আজকে একটু দুর্ভোগটা কমই ছিল। ধীরে ধীরে যানবাহন চলাচল করেছে, কোথাও কোথাও আবার কোথাও কোথাও অনেকটাই স্বাভাবিক ছিল। বলা যায় যে যে ধরনের আশঙ্কা করা হয়েছিল যে চরম ভোগান্তি হবে, সেই ধরনের চরম ভোগান্তি কিন্তু এই ঈদ যাত্রার প্রথম দিনে তেমনটি হয়নি এই দুটি মহাসড়কে। গত কয়েকদিনের বৃষ্টি, খানাখন্দ, গর্ত এগুলি কিন্তু ভরাট করা হয়েছে। সড়ক মন্ত্রী কিন্তু দুদিন গাজীপুরের দুটি মহাসড়ক পরিদর্শন করে নানা রকম নির্দেশনা দিয়েছেন। পুলিশ বিভাগের যারা কর্মকর্তা তারাও সড়কে রয়েছে, সব মিলে কিন্তু অনেকটাই স্বস্তিদায়ক ছিল বলা যায় আজকে সড়কের। কিন্তু সন্ধ্যার পর থেকে যাত্রীদের চাপ বেড়েছে, অর্থাৎ ট্রাফিক ব্যবস্থা কিছুটা ভেঙে পড়ার কারণে কিছুটা ভোগান্তি হচ্ছে। আর সকালের দিকে লোকজন কম থাকার কারণে কিন্তু অনেকটা স্বস্তিদায়ক ছিল। দুপুরের পর থেকে ঈদে ঘরমুখী মানুষের চাপ বেড়ে যায় আমরা যেটা দেখেছি। বর্তমানে অবস্থাটি কি? প্রশ্নটা ঠিক বুঝতে পারিনি। এখন এই মুহূর্তে অবস্থাটি কি? হ্যাঁ, এই মুহূর্তে যেটা হচ্ছে যে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে অনেকটাই ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়েছে, আর চালকরাও অনেকটা নিজেদের মতো করে ওভারটেকিং করে যাওয়ার চেষ্টা করছে। আমি খোঁজ খবর নিয়ে যাচ্ছি, সেই কারণে কিছুটা ভোগান্তি হচ্ছে। অনেক ধন্যবাদ ইকবাল আহমেদ সরকার, আপনি যুক্ত হচ্ছিলেন আমাদের সাথে গাজীপুর থেকে। আবারও যদি ফিরে যায় আলোচনা, এবং এই মুহূর্তে আমি ডক্টর শীল আপনার কাছে যদি একটু আবার আসি। 40 বছর পুরনো নৌযান চলাচলে সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকা সত্ত্বেও অভিযোগ উঠেছে এবার আপনারা তেমনভাবে নজরদারিতে রাখতে পারেন এবং 40 বছর পুরনো নৌযান চলাচল করছে। অভিযোগটি কতটুকু সত্য? হ্যাঁ, ধন্যবাদ। আসলে নৌযান আমাদের বিআইডব্লিউটিএ দেখে থাকেন। আমরা শুধু ফেরি পরিচালনা করি। আপনারা জানেন ফেরি এবং আমাদের স্টিমার সার্ভিস রয়েছে, দুইটি বিলাসবহুল বাঙালি এবং মধুমতি দুইটি জাহাজ এবং 4টি স্টিমার, প্যাডেল স্টিমার আমাদের পরিচালনায় রয়েছে। এছাড়া ঢাকা চিটাং হাতিয়া সন্দ্বীপের জন্য আমাদের কিন্তু সমন্বয়টি কোথায়? যদি কোনো দুর্ঘটনা ঘটে একে অপরকে কি দোষারোপ করবেন? সমন্বয় তো থাকার কথা। হ্যাঁ, আমাদের সমন্বয় রয়েছে। আমরা যেহেতু বিআইডব্লিউটিএ এবং টিসি দুইটাই যৌথভাবে আমরা পরিচালনা করে থাকি। আমাদের ঘাটে কোনো সমস্যা হলে আমরা দুই দপ্তরেই বিশেষ করে দেখে থাকি যে যাতে কোনো রকম অ্যাক্সিডেন্ট না, দুর্ঘটনা না হয়, ফেরি পরিচালনায় কোনো সমস্যা না হয় এবং যাত্রীরা যাতে দুর্ভোগহীনভাবে যাত্রা। ডক্টর জ্ঞানরঞ্জন শীল, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমাদের সাথে যুক্ত হয়েছিলেন এবং আমাদের সাথে কথা বলছিলেন কনভার্সার স্টুডিও থেকে প্রকৌশলী ডক্টর জ্ঞানরঞ্জন শীল। আবারও ফিরে আসি আমাদের স্টুডিওতে এবং সেখান থেকে যে আলোচনায় ছিলাম, আবুল কালাম আজাদ, আপনি বলছিলেন যে সেবার জন্য আপনারা কাজ করতে নেমেছেন, আপনারা কতটুকু সেবা দিচ্ছেন এবং কতটুকু বাণিজ্য করছেন তা একটু বুঝতে চাই, এবং সাথে বোধহয় এম এ আজিজ আপনি বোধহয় প্রশ্ন রাখতে চান। জি জি জি,
এখন আমাদের ট্রান্সপোর্ট সেক্টরে যারা আছেন তারা আসলে সেবার জন্যই আসছেন, তারা দাবি করেন, কিন্তু আসলে বাস্তবে দেখা যায় যে সেবা না, ওনারা শুধু আপনার যাত্রী না, একটা দেশকেও জিম্মি করে ফেলে। জি, কোনো আইন করতে গেলে স্ট্রাইক করবে, কোনো এই যে ড্রাইভার হলো সড়ক পরিবহন ফেডারেশনের, আপনার শ্রমিক ফেডারেশনের সদস্য, এবং তাদের একটা ড্রাইভার যদি কোনো অ্যাক্সিডেন্ট করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না, স্ট্রাইক করবে। এবং আপনারা দেখেন যে সরকার বিভিন্ন সময়ে বিআরটিসি আপনার বিভিন্ন জায়গায় দিতে চেষ্টা করেছে। সেবা না বাণিজ্য, আমরা সবচেয়ে গর্বের সাথে বলতে পারি যে আমরা এটা সম্পূর্ণ সেবামূলক আমাদের এই ব্যবসা। এখান থেকে আসলে আবারও প্রশ্ন রেখে যেতে চাই, আমাদের হাতে একেবারেই সময় নেই, আমাদের শেষ করতে হবে। সেবা কি আসলে সেবা পর্যায়ে আছে কিনা তাও একটু বুঝতে চাই, আগামীতে কখনো নিশ্চয়ই আবার আমরা বসবো। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি, এবং দর্শক আপনারাও ভালো থাকবেন 71-এ।